আজ গভীর রাতে ভোট কেনা শুরু করে বিএনপি কর্মীরা। তারেক রহমান গ্রেফতার হয় এই অপরাধে। দর্শক দেখতে পাচ্ছেন বিএনপি নেতার গাড়ি আটক করেছে জনতা এবং তারা ভোট কিনতে গিয়ে কঠিন বিপদে পড়ে। অন্যদিকে তারেক রহমান আজকে গ্রেফতার। এদিকে আজ নির্বাচনের একদিন আগে কঠিন পরিস্থিতিতে পড়ে বিএনপি কর্মীরা। ভোট কিনতে গিয়ে ধরা খায়। অন্যদিকে তারেক রহমান এই অপরাধে আজকে ফেঁসে যায়। অবিশ্বাস্যভাবে বিএনপির রাজনীতি শেষ হয়ে আসছে, বিএনপির দিন ফুরিয়ে আসছে। বিশ্বাস করছেন না? হ্যাঁ, 12 ফেব্রুয়ারি নির্বাচনের মধ্য দিয়ে বিএনপির রাজনীতিতে একটা বিরাট ব্রেক পড়বে এবং এই ধারাবাহিকতায় বিএনপির রাজনীতি ধ্বংস হয়ে যাবে। বাংলাদেশের রাজনীতিতে বিএনপি টিকবে না, বিএনপির ভবিষ্যৎ নেই। এদিকে নির্বাচনের 48 ঘন্টা আগেই জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন শেখ হাসিনা। অবশেষে স্বপ্ন পূরণ হতে চলেছে আওয়ামী লীগের। খেলা শুরু হয়ে গেছে ভারতের। আর এই ইলেকশন কোনো ইলেকশন, এটা ইলেকশন হতে পারে না। এটা ইলেকশনের থেকে তার জঘন্য কাজ ইউজ করে যাচ্ছে, তার ক্ষমতাকে পোক্ত করা, ইন্টারন্যাশনালি দেখানো যে উনি ইলেকশন দিয়ে এখন শুদ্ধ হয়ে যাচ্ছেন। কিন্তু এই ক্রিমিনালের কোথাও জায়গা হবে না। কিসের নির্বাচন, যে নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে? শেষ মুহূর্তে এসে জামায়াত বিএনপির সব প্ল্যান এক নিমিষেই শেষ করে দিল। জামায়াতের প্ল্যান শুনে হতবাক বিদেশি কূটনৈতিকরা। বিএনপির পরাজয় শতভাগ নিশ্চিত। নির্বাচনী প্রচার প্রচারণা একদম শেষ মুহূর্তে তারেক জিয়া জাতির কাছে ক্ষমা চাইলেন। এই ক্ষমা চেয়ে তিনি বিএনপির 12টা বাজিয়েছেন। টাকা দিয়ে ভোট কেনার আবার ষড়যন্ত্র শুরু হয়েছে। একদিকে বুট কেনা বেচা নিয়ে অনেক কথা হচ্ছে, অন্যদিকে তারেক রহমান জাতির সামনে ক্ষমা চান লাইভে এসে নির্বাচনের শেষ মুহূর্তে। দর্শক শ্রোতা, আর একদিন পরে জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনটাকে কেন্দ্র করে অনেকেই অনেক পরিকল্পনা করে। আজকে রাতে অনেক ঘটনা ঘটে। অনেকে সন্দেহ করছিল বিএনপি কর্মীরা ভোট কিনবে এবং দেশের মধ্যে অস্থিতিশীল পরিবেশ ঘটাবে নির্বাচনের আগে। আজকে অনেক কিছুর রহস্য উন্মোচন হয়ে যায়, অনেকে ধরা খায় প্রকাশ্যে। সবকিছু দেখতে পারবেন এই একটি ভিডিওতে। আপনারা সম্পূর্ণ ভিডিও ধারাবাহিকলি কন্টিনিউ করবেন। নির্বাচনী প্রচার প্রচারণা একদম শেষ মুহূর্তে তারেক জিয়া জাতির কাছে ক্ষমা চাইলেন। এই ক্ষমা চেয়ে তিনি বিএনপির 12টা বাজিয়েছেন, বিএনপির ভোট যা ছিল তাও কমিয়েছে। আমি যে কথাটা বলি যে তারেক কথা বললেই বিএনপির ভোট কমে। বেচারার কপাল খারাপ। বেচারা কুমিল্লায় ইপিজেড করার ঘোষণা দেন, অথচ কুমিল্লা ইপিজেড আছে 2001 সাল থেকে, 1 সাল থেকে বা 2000 সাল থেকে হাসিনা করেছিল। এরপরে এখন ঢাকার যাত্রাবাড়িতে বসে ঘোষণা দেন যে ড্যামরা ইপিজেড করা হবে, অথচ তার 6 কিলোমিটার 5.5 কিলোমিটার পরে আদমজি ইপিজেড। আর ড্যামরা ইপিজেড করার মতো কোনো জায়গা নেই। ইপিজেড মানে কি? এক্সপোর্ট প্রসেসিং জোন। এটা জানেন তারেক? বাংলাদেশে কয়টা ইপিজেড আছে? ইপিজেডের কাজ কি এটা জানেন? মনে হয় না। আবার গ্যাসের খনি আবিষ্কার করে ঘরে ঘরে গ্যাস পৌঁছে দেবে। কতটা অবাস্তব এবং ফালতু প্রতিশ্রুতি দিতে পারে। তারেক যে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন বিটিভিতে, আমিরে জামাতও দিয়েছেন। আমি এই দুইটার মধ্যে তুলনা করবো। তো তারেক জিয়ার ভাষণের মূল কথা যে আমরা অতীতে ভুলের জন্য দুঃখ প্রকাশ করছি, এর মানে ক্ষমা চেয়েছেন। দেখেন, রাজনীতিতে এই সময় এসে ক্ষমা চাওয়া এটা চলে না। এটা আরেকটা ভুল করলেন, বিএনপিকে আরেকটা বাস দিলেন, আত্মস্বীকৃত বাস। ওই যে আমরা দেখি এবং হাসি মজা পাই। বিএনপির এক বুদ্ধিজীবী আছে, একদম ইতর শ্রেণীর, রেজাউল করিম রনি, মানে ওই দাস মালিকের মতো। তারেকের মেয়ে, এদের একটু পা চাটতে পারলে, এদের পা ধোয়া পানি খেতে পারলে, এদের জুতা গায়ে দিতে পারলে খুশি। এই রেজাউল করিম রনিকে, ওই ছেলেটাকে অনেকে টকশতে ডাকে। গরিব একটা ছেলে, ওর কিছুই নাই, টাকা পয়সাও নাই, ওই দালালি করে খায়, চাটে। বিএনপি ক্ষমতা আসলে কিছু একটা পদ পদবি পাবে, এই জন্য এইসব চাটে। রেজাউল করিম রনি বলছে যে জামাত বিএনপিকে ডিবেটে ডাকছে, তারেক জিয়াকে ডিবেট করতে পারলেই তো তাদের লাভ। তারা ছোট ছোট অংশ কেটে কেটে ভিডিও বানাবে, ফটো কার্ড বানাবে, তারপরে বলবে যে বিএনপি অশিক্ষিত, কি খ্যাত ছাত্রী দেখছো। মানে নিজেরা নিজেদের বাস দিচ্ছে কিভাবে, মানে যা ঘটবে ওইটা বলে দিচ্ছে। তার মানে ডিবেট করে যা অর্জন করতো ওটা ওই রেজাল্ট করে নিজেই অর্জন করে দিয়েছেন, যে বিএনপি ছাত্রী দল। এটা প্রমাণ করে, মানে প্রমাণ করা লাগবে না ভাই, বিএনপি এমনি ছাত্রী দল। এইভাবে বিএনপি নিজেরা নিজেদেরকে বাস দিচ্ছে। এখন তারেক জিয়া দুঃখ প্রকাশ করেছেন অতীতের ভুলের জন্য। এখন অতীতের বিশেষ করে 2001 থেকে 2006 এর জন্য, 2001 থেকে 2006 ওই শাসনামলের সবচেয়ে বড় ভুল ছিল বা বড় বিষয় ছিল বিএনপি দুর্নীতিতে দেশকে বিশ্ব চ্যাম্পিয়ন বানিয়েছে বেশ কয়েকবার। তাহলে এখন ওইটার জন্য ক্ষমা চাইলেন। এর অর্থ হলো যে বিএনপি এখন আত্মস্বীকৃত দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন। দেখেন, এটা রাজনীতি, এটা মা ছেলে মা বাবা সম্পর্ক নয়। অতএব আপনাকে কেন ক্ষমা করবে? না, ক্ষমা করার প্রশ্ন আসে না। এটা ক্ষমা করার বিষয় নয়। এটা সন্তান ভুল করলে মা বাবা ক্ষমা করে দেয়, কিন্তু এটা রাজনীতি, এটা মাল্টি পার্টি ডেমোক্রেসি। এখানে আপনার চাইতে অনেক যোগ্য লোক বসে আছে। আপনি ভুল করেছেন, এটা আবার স্বীকার করছেন। এই স্বীকার করার কারণেই তো ভোটাররা বলবে যে না, এই তো আসলেই ভুল করেছে,
এ তো দুর্নীতি বেশি, এ তো হাওয়া ভবন, এ তো 21 গ্রেনেড হামলাকারী, এ জঙ্গিবাদের উত্থানকারী। আপনারা আজকে ভোট দেবো, আপনি ক্ষমতায় আসবেন, কালকে আমার এসে ফিসে ফেলাই দেবেন, তাহলে আমার দরকার নেই। এ যেন নতুন এক গোপালগঞ্জ। ভোটের মাত্র 48 ঘন্টারও কম সময় আগে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স তুলে ধরেছে গোপালগঞ্জের চিত্র। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মস্থানে অচেনা দৃশ্য, অচেনা নির্বাচন। পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে চারপাশ, কিন্তু কোথাও নেই নৌকা প্রতীক। কয়েক দশকের মধ্যে প্রথমবারের মতো নির্বাচনের সময়ে আওয়ামী লীগের দলীয় প্রতীক অনুপস্থিত। চারপাশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি, জামায়াতে ইসলাম এবং স্বতন্ত্র প্রার্থীদের পোস্টার। ভোটারদের মধ্যেও মিশ্র প্রতিক্রিয়া। দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের সবচেয়ে শক্তিশালী ঘাঁটি হিসেবে বিবেচিত ছিল গোপালগঞ্জ জেলা। এই জেলাতেই জন্মগ্রহণ করেছেন দীর্ঘদিন ধরে বাংলাদেশের প্রধানমন্ত্রীর আসনে বসে থাকা শেখ হাসিনা এবং তার পিতা শেখ মুজিবুর রহমান। এই টুঙ্গি পাড়াতেই তার সমাধিস্থল। 2024 সাল পর্যন্ত টানা 15 বছরের বেশি সময় ধরে দেশ শাসন করেছেন শেখ হাসিনা। তার সময়ে বিরোধী দলের প্রার্থীরা হয় নির্বাচন বর্জন করেছেন, নয়তো গণগ্রেপ্তারে জেল খেটেছেন। কিন্তু 2024 সালের আগস্টে এক রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানে ফ্যাসিস্ট তকমা নিয়ে প্রতিবেশী দেশ ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর দায়িত্ব নিয়ে আওয়ামী লীগের কার্যক্রমকে সাময়িকভাবে নিষিদ্ধ করে অন্তর্বর্তীকালীন সরকার। 24-এর গণ অভ্যুত্থানে কঠোর দমন পীড়নের নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। জাতিসংঘ বলছে সেই অভ্যুত্থানে প্রাণ গেছে 1400 মানুষের, আহত হয়েছেন হাজার হাজার মানুষ। বেশিরভাগই নিহত হয়েছেন নিরাপত্তা বাহিনীর গুলিতে। নির্বাচন প্রসঙ্গে অবশ্য গত অক্টোবরে 12 ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে ইমেইল বার্তায় রয়টার্সকে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগের অনুপস্থিতির ফলে দলটির লাখ লাখ সমর্থক ভোট বর্জন করবে। বাস্তবে আসলে কি বলছেন গোপালগঞ্জের সাধারণ ভোটাররা? ভোট দেবো না, ভোট তো দিতেই হবে। ভোট একটা তো আমার একটা ব্যক্তিগত একটা অধিকার, আমি তো ভোট তো দিতেই হবে। বিএনপি আছে, জামাত আছে, আরো এনসিপি আছে, এটা তো ভোট তো দিতেই হবে। ভোটটা তো আমাদের সাধারণ জনগণের একটা অধিকার। গত 3 বারের নির্বাচনে ভোট কেন্দ্রে যাইয়া কেউ ভোট দিতে পারিনি, কারণ নির্বাচনী কেন্দ্রে গেছি, যাই শুনছি যে আমার ভোট দেওয়া হয়। এবার আশা করি যে এবার একটা সুন্দর স্বচ্ছ নির্বাচন হবে। তবে কেউ কেউ বলছেন, আপনারা আজকে ভোট দেবো, আপনি ক্ষমতায় আসবেন, কালকে আমার এসে ফিসে ফেলাই দেবেন। ভোট চোরদের কোনো রক্ষা নেই। ক্যালেন্ডারের পাতায় আজ কোনো ঈদ নেই, নেই পুজো, নেই লম্বা কোনো সরকারি ছুটি। তবুও ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনের চিত্র দেখে মনে হচ্ছে আগামীকাল বুঝি ঈদ। কিন্তু এই ভিড় শাড়ি গয়নার টানে বাড়ি ফেরার ভিড় নয়, এই ভিড় ভোটের টানে বাড়ি ফেরার ভিড়। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিও বাংলাদেশের রাজনীতির বহুদিনের সমীকরণকে নাড়িয়ে দিয়েছে। ট্রেনের ছাদ থেকে ভেসে আসছে একটাই স্লোগান, দাড়িপাল্লা দাড়িপাল্লা। অথচ আশ্চর্যের বিষয়, কোথাও কোনো দাড়িওয়ালা নেতা নেই, নেই মাইক, নেই বিরিয়ানি, নেই টাকার প্যাকেট। তবুও মানুষ নিজের পকেট থেকে 500 থেকে 1000 টাকা খরচ করে জীবনের ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে চড়ে গ্রামে ফিরছে, শুধু একটি ভোট দেওয়ার জন্য। বিশ্লেষকদের মতে জামায়াতে ইসলামী এখন আর কেবল একটি ক্যাডার নির্ভর দল নয়, তারা রূপ নিয়েছে একটি মাস পিপলস পার্টিতে, একটি গণমানুষের দলে। রাজনীতিতে সাধারণত 2 ধরনের ভিড় দেখা যায়। একটি হলো রেন্টেড ক্রাউড, টাকা দিয়ে গাড়ি ভাড়া করে আনা জনতা। আরেকটি হলো অর্গানিক ক্রাউড, যারা নিজের তাগিদে নিজের টাকায় আসে। কমলাপুরের এই দৃশ্য স্পষ্টতই দ্বিতীয়টি দিকেই ইঙ্গিত করে। ভিডিওতে দেখা যাচ্ছে শ্রমিক, ছাত্র, ডেলিভারি রাইডার থেকে শুরু করে সাধারণ চাকরিজীবী সবার কণ্ঠে একই স্লোগান, তাদের চোখে মুখে এক অদ্ভুত দৃঢ়তা। তারা বলছে, সারা বছর যারা লুটপাট করে খেয়েছে তাদের বিদায় করতেই আমরা যাচ্ছি। দীর্ঘদিন ধরে তৃণমূল পর্যায়ে সমাজসেবা, চ্যারিটি আর বিপদের সময় মানুষের পাশে দাঁড়ানোর যে কাজ জামায়াত করে এসেছে, আজ তারই রিটার্ন অন ইনভেস্টমেন্ট তারা পাচ্ছে। এই মানুষগুলো কোনো বড় নেতার ভাষণ শুনতে যাচ্ছে না, তারা যাচ্ছে তাদের বিশ্বাস, তাদের আইডিওলজিকে বিজয়ী করতে। ভিডিওর ব্যাকগ্রাউন্ডে বাজতে থাকা জামায়াতের নির্বাচনী গানটি যেন আরও বেশি প্রাসঙ্গিক হয়ে ওঠে। সাধারণ মানুষের কাছে যাও, একটুও কি তুমি টের পাও? কার পাশা গেছে কার টেবিলে, খেলা যে চলছে কোন লেভেলে। সত্যিই তো, ঢাকার এসি রুমে বসে যারা পলিটিক্যাল চার্ট আঁকছেন তারা হয়তো টের পাচ্ছেন না মাঠের খেলা ইতোমধ্যেই লেভেল চেঞ্জ হয়ে গেছে।
সাধারণ মানুষ যখন স্বতঃস্ফূর্তভাবে কোনো প্রতীকের স্লোগান দেয় তখন বুঝে নিতে হবে সেই প্রতীক তাদের আস্থার জায়গায় পৌঁছে গেছে। ট্রেনের ছাদে বসে স্লোগান দেওয়া এই মানুষগুলোই আসল ওপিনিয়ন মেকার। গ্রামে পৌঁছে তারা যখন চায়ের দোকানে বসবে তাদের এই উদ্দীপনা, এই এনার্জি ছড়িয়ে পড়বে পুরো গ্রামে। জামায়াতের বিরোধীরা হয়তো মিডিয়াতে শক্তিশালী, কিন্তু আজ জামায়াত শক্তিশালী ট্রেনের বগিতে, বাসের ছাদে আর মানুষের হৃদয়ে। ভাবুন তো, ট্রেনের ছাদে ভ্রমণ কতটা ঝুঁকিপূর্ণ, তবুও এই মানুষগুলোর চোখে কোনো ভয় নেই। তাদের কাছে এই ভোট দেওয়া শুধু একটি দায়িত্ব নয়, এটি একটি মিশন। জামায়াতের কর্মীরা মানুষকে বোঝাতে পেরেছে এই নির্বাচন শুধু ক্ষমতার পরিবর্তন নয়, এটি দেশ ও ইসলামের রক্ষার নির্বাচন। অবিশ্বাস্যভাবে বিএনপির রাজনীতি শেষ হয়ে আসছে, বিএনপির দিন ফুরিয়ে আসছে। বিশ্বাস করছেন না? হ্যাঁ, 12 ফেব্রুয়ারি নির্বাচনের মধ্য দিয়ে বিএনপির রাজনীতিতে একটা বিরাট পেরেক পড়বে এবং এই ধারাবাহিকতায় বিএনপির রাজনীতি ধ্বংস হয়ে যাবে। বাংলাদেশের রাজনীতিতে বিএনপি টিকবে না, বিএনপির ভবিষ্যৎ নেই। দেখেন, বিএনপি একটা খাদের কিনারায় এসে দাঁড়িয়েছে। এটা বিএনপির ভুলের ফলে এটা হয়েছে। 5 আগস্টের পর অতি আত্মবিশ্বাস এবং আনলিমিটেড চাঁদাবাজি। 5 আগস্টের পর বাংলাদেশটা যে একটা নতুন বাংলাদেশ, সেখানে যে হাসিনার বন্দোবস্ত চলে না, সেখানে যে পরিবারতন্ত্র এবং রাজনীতির নামে ধান্দাবাজি, এগুলো যে চলবে না, এবং হাসিনার সমস্ত লুটপাট এবং চাঁদাবাজির লেগেসি যে চলবে না, এটা বিএনপি বুঝতে পারেনি। তারা নতুন কিছু গ্রহণ করেনি, একদম পুরনো বন্দোবস্ত। আওয়ামী লীগ যা, বিএনপি তা। জাস্ট আওয়ামী লীগের জায়গায় বিএনপি রিপ্লেসড হয়েছে। যত দখলদারি থেকে শুরু করে যত অন্যায়, জুলুম, ধর্ষণ, খুন আছে, সবকিছু বিএনপি করেছে। 5 আগস্টের পর 232 জন নিজেরা নিজেদেরকে হত্যা করেছে। আপনি চিন্তা করেন, কত হাজার কোটি টাকা চাঁদাবাজি করেছে, শত কোটি টাকা বিদেশে পাচার করেছে, ঠিক নাই। এবং খালেদা জিয়া মারা গেছেন, এটা বিএনপি ধ্বংসের অন্যতম কারণ হবে। তাছাড়া তারেক জিয়া দেশে এসেছেন, কিন্তু বিএনপি এখন পর্যন্ত একটা সেন্ট্রাল কাউন্সিল করতে পারেনি। একটা নতুন বাংলাদেশে সম্পূর্ণ একটা ফ্রি একটা পরিবেশে 1.5 বছর হয়ে গেল একটা কাউন্সিল করতে পারেনি। তারেক জিয়া আনইলেক্টেড পরিবারতান্ত্রিক নেতা, হঠাৎ করে এসে দলের চেয়ারপারসন। এটা গণতান্ত্রিক রাজনীতি, আবার নিজেদেরকে দাবি করে লিবারাল ডেমোক্রেসি, লিবারাল ডেমোক্রেটিক পার্টি দাবি করে। তো এরকম একটা পার্টি নতুন বাংলাদেশের বাস্তবতায়, জুলাই সনদ সংস্কারের বাস্তবায়নের বাংলাদেশে, গণভোটের বাংলাদেশে এটা টিকবে না, এটা ধ্বংস হবে। দর্শক, বিএনপির হার্ডকোর ন্যাশনালিস্ট যে অংশটা, তারা অলরেডি জামাত ইসলামীতে যোগ দিচ্ছে। একসাথে 10,000 বিএনপিও জামাতে যোগ দিচ্ছে। দেখছেন, ইতিহাসে এত বড় দলবদলের ঘটনা কখনো ঘটেনি। প্রত্যেক দিন হাজার হাজার বিএনপি নেতাকর্মী জামাতে যোগ দিচ্ছে। এটা বিএনপির জন্য অ্যালার্মিং। ইতিহাসে এরকম দলবদলের ঘটনা ঘটেছে একবার, এবং সেই দলবদলের ঘটনার মধ্য দিয়ে সেই বড় দল কিন্তু ঠিকই ধ্বংস হয়েছে। যেমন মুসলিম লীগ থেকে বিএনপিতে যোগদানের বিরাট ঘটনা ঘটেছে। মুসলিম লীগ থেকে কেউ কেউ পরে জাতীয় পার্টিতে যোগ দিয়েছে, কিন্তু বেসিক্যালি মুসলিম লীগ থেকে বিএনপিতে যোগ দিয়েছে লোকজন, যার ফলে মুসলিম লীগ কিন্তু ধ্বংস হয়ে গেছে এবং বিএনপি কায়েম হয়েছে। এখন আমরা দেখতে পাচ্ছি যে বিএনপির দেশপ্রেমিক নেতাকর্মীরা, গুরুত্বপূর্ণ যারা, সবাই জামাত ইসলামীতে যোগ দিচ্ছে। আমি একটা বিষয় গভীরভাবে লক্ষ্য করলাম, এই যে নির্বাচনী প্রচারণায় যে বিএনপির হয়ে, ধানের শীষের হয়ে যারা ভোট চায়, এদের চেহারার দিকে একটু তাকিয়ে দেখেন তারা কারা। আপনি আপনার গ্রামে একটু তাকান, গ্রামের সবচেয়ে বখাটা ছেলেটা, অশিক্ষিত ছেলেটা, যে ছেলেটার কোনো পেশা নাই, পকেটে 2টা টাকা থাকে না, নেতার পেছনে ঘুরঘুর করে 2-1 টাকা দিবে, ওইটা দিয়ে একটা বিড়ি খাবে, বাবা মার কথা শুনে না, সংসারে শান্তি নেই, বাপ ঘর থেকে লাথি দিয়ে বের করে দিছে। নির্বাচনের প্রাক্কালে 4 দলের ইশতেহার বিশ্লেষণে উঠে এসেছে প্রতিশ্রুতি ও বাস্তবতার ব্যবধান। ভোটের সময় যত ঘনিয়ে আসছে, প্রতিশ্রুতির শব্দ তত জোরে বাজছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে, আর ঠিক এই সময়েই একের পর এক দল হাজির হচ্ছে ইশতেহার নিয়ে। এক এক দল এক এক রকম ভবিষ্যৎ দেখাচ্ছে। কেউ বলছে সংস্কার, কেউ বলছে ইনসাফ, কেউ বলছে $1 ট্রিলিয়ন অর্থনীতি। কাগজে স্বপ্ন, মুখে আশ্বাস, আর মঞ্চে বড় বড় বুলি। কিন্তু ভোটারের প্রশ্ন একটাই, এই প্রতিশ্রুতি কি আদৌ বাস্তব হবে? এই নির্বাচনটা সাধারণ কোনো নির্বাচন নয়। ক্ষমতায় নেই দীর্ঘদিন ক্ষমতা আগলে রাখা আওয়ামী লীগ। মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তে দলটির কার্যক্রম কাগজে কলমে নিষিদ্ধ না হলেও স্থগিত। ফলে 16 বছরের শাসক দল বাইরে। এই মুহূর্তে মাঠে মূলত 2 ধারা, একদিকে বিএনপি, অন্যদিকে তাদের পুরনো মিত্রদের জোট। এই বাস্তবতায় ইশতেহারের গুরুত্ব আরও বেড়েছে, কারণ মানুষ এবার শুধু দল নয়, পথ নকশা খুঁজছে। এই প্রথম বিএনপির ইশতেহার ঘোষণা করেছেন তারেক রহমান। খালেদা জিয়ার মৃত্যুর পর তিনিই দলের প্রধান মুখ। বিএনপির ইশতেহার বড়, প্রতিশ্রুতির তালিকাও লম্বা। মঞ্চের সেই প্রতিশ্রুতি ইশতেহারের কাগজেও। প্রতিটি পরিবারের নারী সদস্যের নামে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি বীমা, 1 লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ। দর্শক, আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে।
অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে। বিশেষ করে আমরা এখানে দেখতে পাচ্ছি বুট কেনার বিষয় নিয়ে কথা হয়, অন্যদিকে দেশের মধ্যে যে একটা নির্বাচনের অস্থিতিশীল পরিবেশ বা দেশের মধ্যে নির্বাচনকে নিয়ে অনেকে অনেক পরিকল্পনা করে, এইগুলো নিয়ে কথা হচ্ছে গাইজ। এই বিষয়গুলো দেখে এবং দেশের রাজনৈতিক প্রেক্ষাপটগুলো নিয়ে আপনাদের মন্তব্য কী? আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হ্যাঁ, তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি, এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।